আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ থেকে শুরু করলাম ভূমি জরিপ বেসিক টু অ্যাডভান্স লেভেল সম্পূর্ণ কোর্স। শূন্য থেকে শুরু করে সরজমিনে কাজ করার জন্য যা যা প্রয়োজন তার সবকিছুই অন্তর্ভুক্ত করা হবে এই কোর্সটিতে। যারা একজন দক্ষ আমিন বা সার্ভেয়ার হতে চান তাদের জন্য অবশ্যই এই কোর্সটির কোনো বিকল্প নেই। তাহলে চলুন দেখে নেই আমাদের কোর্সটি কিভাবে সাজানো হয়েছে। আমাদের এই কোর্সটিতে যা যা থাকছে: আমিনশিপের প্রাথমিক আলোচনা থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সকল বিষয়ের আলোচনা, প্রয়োজনীয় সকল সূত্রসমূহের উদাহরণ সহ আলোচনা, জমি বন্টন সংক্রান্ত সকল নিয়ম, সব ধরনের ম্যাপ ও খতিয়ান সম্পর্কিত আলোচনা, ম্যাপ থেকে জমি বের করার সকল নিয়ম এবং কৌশল, সীমানা নির্ধারণ করার নিয়মাবলী, মাঠে কাজ করার সময় প্রয়োজনীয় গাণিতিক সমস্যার সমাধান, অর্থাৎ আমরা মাঠে যখন কাজ করব যে ধরনের সমস্যার সম্মুখীন হতে পারি ওই ধরনের কিছু সমস্যা তুলে এনে সমাধান করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে চলুন আজকে আমাদের প্রথম পর্বটি শুরু করা যাক। আজকের আলোচনার বিষয় যা যা এগুলো আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে। আমিন কাকে বলে, জরিপবিদ্যার ধারণা, শিকল জরিপের ধারণা, পরিমাপের সূত্রসমূহের ধারণা, প্রয়োজনীয় যন্ত্রপাতির পরিচিতি, প্রয়োজনীয় জ্যামিতিক সূত্রসমূহের ধারণা। প্রথমে জেনে নেই আমিন কাকে বলে। আমিন একটি আরবি শব্দ যার অর্থ বিশ্বাসী বা সত্যরক্ষক। যে ব্যক্তি বিশ্বস্ততার সাথে এবং নিরপেক্ষভাবে জমির পরিমাপ, ভাগ বন্টন ও সীমানা নির্ধারণ করে দিতে পারেন, আমাদের দেশে প্রচলিত ভাষা আমরা তাকেই আমিন বলে থাকি। তারপর জরিপ বলতে কি বোঝায়? যে প্রক্রিয়া বা কলা কৌশলের সাহায্যে কতগুলো সুনির্দিষ্ট বিন্দু, রেখা বা বস্তুর আপেক্ষিকতায় প্রত্যক্ষ বা পরোক্ষ পরিমাপ গ্রহণের মাধ্যমে ভূপৃষ্ঠের বিভিন্ন বিন্দু, রেখা বা বস্তুর অবস্থান দেখিয়ে নকশা তৈরি করা হয়, সেই প্রক্রিয়া বা কলা কৌশলকে ভূমি জরিপ বলে। 1875 সালে সার্ভে আইন অনুযায়ী মৌজাভিত্তিক নকশা প্রণয়ন এবং 1950 সালের প্রজাস্বত্ব আইন ও 1950 সালের প্রজাস্বত্ব বিধিমালা মোতাবেক ভূমির মালিকানা সম্পর্কিত খতিয়ান, যেটাকে স্বত্বলিপি বলা হয়, বা ভূমির রেকর্ড প্রস্তুত করা হয়। মৌজাভিত্তিক নকশা ও রেকর্ড প্রস্তুতের কার্যক্রমকে ভূমি জরিপ বলা হয়। এগুলো আমাদের কাজ করার সময় যদিও প্রয়োজন হবে না, তারপর আমরা প্রাথমিক ধারণা হিসাবে জেনে রাখা প্রয়োজন। জরিপের প্রকারভেদ। জরিপের ব্যবহৃত যন্ত্রের উপর ভিত্তি করে জরিপকে বিভিন্নভাবে ভাগ করা যায়। এই ভাগগুলো হচ্ছে সিকল জরিপ, প্লেন টেবিল জরিপ, কম্পাস জরিপ, থিওডোলাইট জরিপ। এই জরিপগুলো আমাদের তেমন বেশি প্রয়োজনে আসবে না। তারপর আমরা একটা জরিপ সম্পর্কে একটু বিস্তারিত জেনে নেই। হচ্ছে গান্টার চেন বা গান্টার শিকল, অর্থাৎ এটা হচ্ছে শিকল জরিপে আমরা যেভাবে পরিমাপ করতাম আগেকার দিনে জমি পরিমাপের একক হিসেবে গান্টার চেন বা গান্টার শিকল ব্যবহার করা হতো। এডমন্ড গান্টার এই শিকলের আবিষ্কারক, তাই আবিষ্কারকের নাম অনুসারে এর নাম দেওয়া হয়। এটা 66 ফুট লম্বা এবং 100টি সমান ভাগে বিভক্ত। প্রতিটি ভাগের দৈর্ঘ্য হচ্ছে 0.66 ফুট বা 7.92 ইঞ্চি। প্রতি ভাগকে এক লিঙ্ক বলা হয়। এই লিঙ্কটা আমাদের মনে রাখা প্রয়োজন, কারণ আমরা যখন জমি পরিমাপ করব আমরা এই একক লিঙ্ক থেকেই আমরা হিসাবগুলো করব আর কি। যার জন্য আমরা এটাকে একটু লাল মার্ক করে দেখিয়ে রাখলাম। 80টি শিকল সমান 1 মাইল, অর্থাৎ এখানে মোট 1 মাইল, অর্থাৎ এই যে শিকলটি থাকতো শিকল জরিপের, এটার দৈর্ঘ্য হচ্ছে টোটালি 1 মাইল, আর এটার 80টি শিকল সমান 1 মাইল, আর 1 মাইল সমান 1760 গজ, এটা আমরা সকলেই জানি। জরিপের প্রকারভেদ। জরিপের ব্যবহৃত যন্ত্রের উপর ভিত্তি করে জরিপকে নিম্নরূপ ভাগে ভাগ করা যায়, যথা শিকল জরিপ, প্লেন টেবিল জরিপ, কম্পাস জরিপ, থিওডোলাইট জরিপ। এই জরিপের কাজগুলো আমরা আসলে এখন করব না, তারপরও আমরা প্রাথমিক ধারণা হিসেবে এগুলা জেনে রাখা প্রয়োজন। আমরা যে জিনিসটা একটু জেনে রাখতে পারি সেটা হচ্ছে শিকল জরিপের ধারণা। এই শিকল জরিপটা হচ্ছে গান্টার চেন বা গান্টার শিকলের মাধ্যমে করা হতো। গান্টার চেন বা গান্টার শিকলের একটু ধারণা নিয়ে নেই। আগেকার দিনে জমি পরিমাপের একক হিসেবে গান্টার চেন বা গান্টার শিকল ব্যবহার করা হতো। এডমন্ড গান্টার এই শিকলের আবিষ্কারক, এই আবিষ্কারকের নাম অনুসারে এর নাম দেওয়া হয় গান্টার শিকল। এটা 66 ফুট লম্বা এবং 100টি সমান ভাগে বিভক্ত ছিল। প্রতিটি ভাগের দৈর্ঘ্য ছিল 0.66 ফুট, প্রতিটি ভাগের দৈর্ঘ্য ছিল 0.66 ফুট অথবা 7.92 ইঞ্চি।
প্রতিটি ভাগের দৈর্ঘ্য ছিল 0.66 ফুট বা 7.92 ইঞ্চি। প্রতি ভাগকে এক লিঙ্ক বলা হয়। প্রতি ভাগকে কি বলা হয়? এক লিঙ্ক। এটা আমাদের একটু মনে রাখা প্রয়োজন, লিঙ্ক, কারণ আমরা পরিমাপের যে একক, এটা হচ্ছে লিঙ্ক থেকে আমরা পরিমাপ করা শিখব। পরবর্তী ভিডিওগুলোতে আমরা এটা ভালোভাবে জানতে পারবো। আর এই যে শিকলটা, এই শিকলের 80 শিকল সমান সমান 1 মাইল, অর্থাৎ 1 মাইল পরিমাপ করতে হলে আমাদের একটি শিকলকে 80 বার রাখতে হবে। তখন আমাদের এটা 1 মাইল সমান দূরত্ব হবে। আর 1 মাইল সমান হচ্ছে 1760 গজ। শতাংশের হিসাব, আমরা যখন বিভিন্ন এককে পরিমাপ করব তখন আমাদেরকে ওইটাকে শতাংশে পরিণত করতে হবে, কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন এককে পরিমাপ করা হয়, তবে শতাংশের হিসাব সকল জায়গায় সেম। তাই আমরা অবশ্যই শতাংশের মাধ্যমে সকলে পরিমাপ করার চেষ্টা করব। তাই আমাদেরকে শতাংশের বিভিন্ন এককের তুলনাটা জানতে হবে। আচ্ছা, তাহলে আমরা দেখি 1 শতাংশ সমান 1000 বর্গ লিঙ্ক। এখানে শুধু লিঙ্ক না, বর্গ লিঙ্ক অর্থাৎ ক্ষেত্রফল। 1 শতাংশ সমান 1000 বর্গ লিঙ্ক। আবার 1 শতাংশ সমান, যখন আমরা বর্গ ফুটের মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয় করব, তখন আমরা এটাকে কি বলতে পারি? 1 শতাংশ সমান 435.60 বর্গ ফুট। আবার 1 শতাংশ সমান, যখন হাতের মাধ্যমে নির্ণয় করব, তখন হচ্ছে 1 শতাংশ সমান 193.60 বর্গ হাত। আবারও পরবর্তীতে আছে 1 শতাংশ সমান 48.40 বর্গ গজ। আবার 1 শতাংশ সমান 40.47 বর্গ মিটার। তারপরে আমরা দেখি যে পরিমাপ কাজের জন্য যে সাধারণত এককগুলো ব্যবহার করা হয়, এগুলো কি কি? এগুলো হচ্ছে চেন, ফিতা, হাত, গজ এবং মিটার। আমরা সাধারণত সবগুলো ব্যবহার করে থাকি না, বেশিরভাগ ফিতা এবং মিটারেই ব্যবহার করা হয়ে থাকে। তারপর হচ্ছে পরিমাপের সূত্রসমূহ, অর্থাৎ আমরা যেই এককগুলোর মাধ্যমে এটা পরিমাপ করব, চেন বা শিকল, এটা আসলে মূলত এখন ব্যবহার করা হয় না। তারপরে আমরা জেনে রাখি আর কি, ফিতা, মিটার, এই দুইটার মাধ্যমে বেশিরভাগ পরিমাপ করা হয়। গজের মাপটাও হয়। তারপরে হচ্ছে হাতের মাপ। এগুলো থেকে আমরা যখন ক্ষেত্রফলটা বের করব, তখন এটা বর্গ লিঙ্ক বা বর্গ ফুট, বর্গ মিটার, বর্গ গজ, এভাবে বের হবে। তখন আমরা এটা থেকে যখন ক্ষেত্রফলটাকে যখন শতাংশে নেব, তখন আমাদেরকে কত দ্বারা ভাগ করতে হবে। যখন আমরা শিকল এর মাধ্যমে বের করব বর্গ ক্ষেত্রফলটা, তখন আমরা 1000 দিয়ে ভাগ করলে আমরা এটাকে কি করতে পারবো? শতাংশে রূপান্তর করতে পারবো। আবার যখন ফুটের মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয় করব, অর্থাৎ বর্গ ফুটটাকে, তখন আমরা কি করব? 435.60 দিয়ে ভাগ করলে শতাংশে রূপান্তর করতে পারবো। তারপর যখন আমরা মিটারে পরিমাপ করব, তখন ওই ক্ষেত্রফলটাকে 40.47 দিয়ে ভাগ করলে সরাসরি শতাংশে রূপান্তর করতে পারবো। এভাবে গজের মাধ্যমে হচ্ছে 48.40 দিয়ে ভাগ করলে শতাংশে চলে যাবে। আবার হাতের মাপ, অর্থাৎ বর্গ হাত, ওটাকে 193.60 দিয়ে ভাগ করলে শতাংশে রূপান্তর করতে পারবো। এই জিনিসটা আপনারা একটা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন, যাতে আপনারা এটা হারিয়ে না ফেলেন বা লিখে রাখতে পারেন আপনাদের প্রয়োজন অনুযায়ী। তারপর যন্ত্রপাতির পরিচয়, অর্থাৎ আমরা যে সকল যন্ত্রপাতিগুলো ব্যবহার করব পরিমাপ কাজের জন্য। এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি, এটা স্কেল আর কি, এটা পরিমাপ স্কেল। এটার নাম হচ্ছে গুণিয়া স্কেল। সাধারণত এটা গুণিয়া স্কেল নামে সবাই চেনে। এইটির দৈর্ঘ্য হচ্ছে 2 ইঞ্চি। এটা 2 ইঞ্চি লম্বা, যদি এখানে একটু বড় দেখা যাচ্ছে, এটার লম্বা হচ্ছে 2 ইঞ্চি। আর এটা দুই দিকে ঘর থাকে কিছু, একদিকে হচ্ছে ছোট ছোট ঘর, উপরের অংশ যেটা দেখতে পাচ্ছেন ছোট ঘর, আর নিচের অংশ হচ্ছে বড় বড় ঘর। এখানে প্রতি ঘরের উপর যে ছোট ঘরগুলো আছে, ওই ঘরগুলো হচ্ছে প্রতি ঘর সমান 10 লিঙ্ক। আমরা কিন্তু আগে বলেছিলাম যে আমরা লিঙ্কে হিসাব করব। পরিমাপের সময় আমরা প্রথমে কি করব? লিঙ্ক থেকে এটাকে কনভার্ট করে একটা সময় আমরা শতাংশে রূপান্তরিত করব। আর যে বড় ঘরগুলো নিচে, যে বড় ঘরগুলো দেখা যাচ্ছে, এগুলা প্রতি ঘরের মান হচ্ছে 20 লিঙ্ক। এটা কিন্তু হচ্ছে আমাদের যে 16 ইঞ্চি সমান 1 মাইল ম্যাপ। এই যে নিচে আমরা একটা ম্যাপ দেখতে পাচ্ছি, এই যে একটা অ্যারো চিহ্নের মাধ্যমে এটা দেখিয়ে দিলাম যে 16 ইঞ্চি সমান 1 মাইল। এরকম ম্যাপে লেখা থাকে। আরো কিছু ম্যাপ আছে, যেটা 4 ধরনের আমরা দেখতে পাই সাধারণত। 16 ইঞ্চি সমান 1 মাইল ম্যাপ, তারপরে হচ্ছে 32 ইঞ্চি সমান 1 মাইল ম্যাপ, তারপর হচ্ছে 64 ইঞ্চি সমান 1 মাইল, 80 ইঞ্চি সমান 1 মাইল। সবগুলো আমরা জানতে পারবো পরবর্তীতে। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ছোট ঘরের মানগুলো 10 লিঙ্ক, এটা হচ্ছে যখন 16 ইঞ্চি সমান 1 মাইল, তখন এটা আমরা 10 লিঙ্ক পরিমাপ করব। কিন্তু যখন অন্য মাপ থাকবে, 16 ইঞ্চির জায়গায় যদি 80 ইঞ্চি থাকে, তখন এটা কিন্তু পরিবর্তন হবে। ওটা আমরা পরবর্তী ভিডিওগুলোতে অবশ্যই দেখবো এবং শিখবো। তো এই হলো আমাদের এই যে গুণিয়া স্কেলটার প্রাথমিক ধারণা।
তারপর আমরা যেটা দেখবো এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং স্কেল বা ফিট স্কেল। হ্যাঁ, এটা আবার কেউ 330 স্কেলও বলে থাকে। এখানে এই স্কেলটার দুই দিকে দুই রকম থাকে। একদিকে হচ্ছে গুণিয়া স্কেল, এই যে আমরা দুই পাশটা দেখানোর চেষ্টা করলাম, নিচের দিকে এক পাশ আর হচ্ছে উপরের এক পাশ, দুই দিকে দেখালাম। উপরের যে অংশটা দেখা যাচ্ছে ওটার দুই দিকে দাগগুলো সমান সমান। হ্যাঁ, এটাকে বলা হয় ফিট স্কেল। আর এটার যে দুই দিকে ধরে লেখা আছে যে 1 ইঞ্চি সমান 330 ফিট। হ্যাঁ, এই জন্য অনেকেই 330 স্কেল বলে থাকেন। আবার এই যে এক পাশে লেখা আছে যে 16 ইঞ্চি সমান 1 মাইল, অর্থাৎ এটাও কিন্তু এটার যে পরিমাপটা এটাও কিন্তু যখন 16 ইঞ্চি সমান 1 মাইল ম্যাপ হবে ওই ক্ষেত্রেই এই নিয়মটা ফলো করবে। অর্থাৎ এখানে প্রতি ঘরের মান হচ্ছে ফিট স্কেল, যেটা উপরের অংশ এটার কথা বলতেছি, প্রতি এক ঘরের মান হবে 10 ফিট। কত হবে? 10 ফিট। আর যে নিচে দেখানো হচ্ছে এটা হচ্ছে গুণিয়া স্কেল, অবশ্য এটার দৈর্ঘ্যটা হচ্ছে 3 ইঞ্চি গুণিয়ার মাপ হবে আর কি। তো এটা তো গুণিয়ার স্কেল অনুযায়ী হবে, অর্থাৎ যে ছোটগুলো হচ্ছে 10 লিঙ্ক ঘরগুলো আর বড়গুলো হচ্ছে 20 লিঙ্ক। তার পরবর্তীতে হচ্ছে গান্টার স্কেল। এইটাকে অনেকেই গান্টার স্কেল নামেই চিনে থাকে। এটি হচ্ছে পিতলের তৈরি। এই স্কেলের সাথে গান্টার স্কেলের হুবহু মিল থাকে, এটাকে কি বলা হয়? গান্টার স্কেল বলা হয়। এর দৈর্ঘ্য হচ্ছে 2 ইঞ্চি এবং প্রস্থ 2 ইঞ্চি। এর 4টি বাহুতে 10টি করে ভাগ থাকে। এর ভেতরের ঘরগুলো রম্বস আকৃতির হয়ে থাকে। এই স্কেলের অনুপাত হচ্ছে 16 ইঞ্চি সমান 1 মাইল হিসেবে আঁকা থাকে। অর্থাৎ ওই যে 16 ইঞ্চি সমান 1 মাইল যে ম্যাপে লেখা থাকে ওই ম্যাপের আকৃতিতে এটা বানানো আর কি। তো আমরা সবগুলো এই যে 16 ইঞ্চি সমান 1 মাইল, 32 ইঞ্চি 1 মাইল বা 64 ইঞ্চি 1 মাইল সবগুলোই এটার মাধ্যমে, এগুলোর মাধ্যমে পরিমাপ করতে পারবো। শুধু এগুলোর মানগুলো চেঞ্জ করে এগুলো আমরা পরবর্তীতে অবশ্যই শিখে নিব। আর এখানে যে গান্টার স্কেল যেটাকে আমরা বলে থাকি, এটার কাজ হচ্ছে মূলত যে গুণিয়ার স্কেলের যে কাজ, এটার মাধ্যমে আমরা ওই জিনিসটাই পরিমাপ করবো আর একটু নিখুঁত ভাবে। অর্থাৎ কোনো কোনো গুণিয়ার স্কেল আমাদের দেশে একটু দাগগুলার হেরফের থাকতে পারে। এক্ষেত্রে আমরা যদি এটা সহ ব্যবহার করি তাহলে আমাদের এই যে ভুল ত্রুটিগুলো একেবারেই কম হওয়ার সম্ভাবনা থাকে। তার পরবর্তীতে আসি ডিভাইডার। অর্থাৎ আমরা যখন ম্যাপ থেকে বিভিন্ন দাগগুলো পরিমাপ করব, যখন আমরা যে গুণিয়াতে মান বসাবো অথবা এই যে গান্টার স্কেলে মান বসাবো, হ্যাঁ, তখন আমরা এটা দিয়েই দাগগুলো নেব, মাপটা নেব। এই জন্য হচ্ছে এটা আমরা ব্যবহার করে থাকি। এটা একটু ভালো মানের হওয়াটা খুবই জরুরি। এটাকে বলা হয় ডিভাইডার। এটা একটা পরিমাপ কম্পাস, যেটির সাথে খুব সূক্ষ্মতার সাথে ম্যাপ থেকে দাগ চিহ্নিত করা হয়। তারপর দেখতে পাচ্ছি আমরা একটি মেজারমেন্ট ট্যাপ, যেই ট্যাপের সাহায্যে আমরা জমি পরিমাপ করে থাকি। মেজারমেন্ট ট্যাপের এক পাশে থাকে ফিতার মাপ এবং অন্য পাশে থাকে মিটারের মাপ। তাই এর মাধ্যমে ফিট এবং মিটার দুটি এককের সাহায্যে আমরা জমি পরিমাপ করতে পারি। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা যখন ফিতাটিকে ধরবো তখন এটার প্রথমে একটা ছোট্ট লোহার টুকরো থাকে। এটা কি বাদ দিয়ে আমরা ধরবো নাকি এটা সহ ধরবো, এই জিনিসটা অনেকেই ভুল করে থাকেন। এখানে একটা অ্যারো চিহ্নের মাধ্যমে দেখিয়ে দিলাম যে লোহার যে প্রথম অংশটা শুরু হয় ঠিক এই জায়গা থেকেই এটার মাপটা ধরতে হবে, তাহলে আর আমাদের কখনো ভুল হবে না। তারপর আমরা কিছু জ্যামিতিক সূত্রগুলো জানতে পারি। এগুলো আসলে আমরা অনেকেই জানি যদিও, তারপরেও আমরা একটু ধারণাটা আবারও নিয়ে নেই। প্রথম হচ্ছে ত্রিভুজ। বাহুভেদে ত্রিভুজ 3 প্রকার। একটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, আর একটা সমদ্বিবাহু, বিষমবাহু। এখানে বিষমবাহু ত্রিভুজটি হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এটা আমরা পরবর্তীতে বুঝতে পারবো এটা কেন গুরুত্বপূর্ণ। তো সমবাহু ত্রিভুজ কোনটা? যার সবগুলো বাহুই সমান, অর্থাৎ 3টি বাহুই সমান। আর সমদ্বিবাহু হচ্ছে যার 2টি বাহু সমান, এটাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। আর বিষমবাহু ত্রিভুজ তো হচ্ছে যার কোনো বাহুই সমান নয়। এটা আবারও বলছি যে বিষমবাহু ত্রিভুজটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপরে আবার আছে যে আমাদের কোণ ভেদে ত্রিভুজ 3 প্রকার। হ্যাঁ, একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, তারপরে হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ। এগুলো আমরা অনেকেই জানি, তারপরে একটি বার দেখে নিতে পারি যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে, যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে, আর যে ত্রিভুজের একটি কোণ সূক্ষ্মকোণ অর্থাৎ 90 ডিগ্রির চেয়ে ছোট তাকে বলা হয় স্থূলকোণী ত্রিভুজ। তারপরে আমরা চতুর্ভুজ দেখে নিতে পারি। হ্যাঁ, চতুর্ভুজ কাকে বলে? 4টি বাহু দ্বারা আবদ্ধ আকৃতিকে চতুর্ভুজ বলে। হ্যাঁ, তারপরে এই যে বর্গক্ষেত্র, যে চতুর্ভুজে 4টি বাহু সমান এবং সমান্তরাল থাকে বর্গ বলে। আর আয়ত হচ্ছে যেহেতু চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল আর কোণগুলো সমকোণ তাকে আয়তক্ষেত্র বলে। আর রম্বস হচ্ছে যেহেতু চতুর্ভুজের 4টি বাহু পরস্পর সমান এবং বিপরীত বাহুগুলো সমান্তরাল কিন্তু কোনো কোণ সমান নয় তাকে রম্বস বলে। আর এই যে রম্বস আকৃতির জমি কিন্তু আমরা প্রায় সময় দেখে থাকি
তবে আমরা কিন্তু এটা আসলে এই রম্বসের কোনো সূত্র প্রয়োগ করব না, আমরা এটা পরবর্তীতে খুব সহজে ওই যে আমরা বললাম যে বিষমবাহু ত্রিভুজ এর মাধ্যমে খুব সহজে সবগুলোই আমরা করতে পারি। আসলে এটা আমরা পরবর্তীতে খুব সহজে জিনিসটা শিখে ফেলবো। এখন যাচ্ছে একটু এমনিতেই ধারণার জন্য এগুলা জেনে রাখি। তারপর হচ্ছে সামান্তরিক, এগুলো আপনারা দেখে নিতে পারেন একবার। তার পরবর্তীতে আরো আছে যেমন এই যে ট্রাপিজিয়াম আছে, সাধারণ চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ। আসলে এই যে যত ধরনের চতুর্ভুজ বা ত্রিভুজ আসলে সবগুলোই খুব সহজেই আমরা বা অল্প কিছু সূত্রের মাধ্যমে বের করে ফেলতে পারবো। তো এগুলো জাস্ট আপনারা এমনিতে দেখে নিন, আমি আর আসলে সময় বেশি না বাড়ানোর জন্য সবগুলো বললাম না, এমনি আপনারা দেখে নিতে পারেন। তারপর আছে হচ্ছে বৃত্তাকার জমি পরিমাপের জন্য কিছু সূত্র আমাদের জানা দরকার। আসলে এগুলা খুব বেশি গুরুত্বপূর্ণ না হলে আমাদের এই যে কেন্দ্র, কেন্দ্রটা, তারপরে ব্যাসার্ধ কোনটাকে বলে, ব্যাস কোনটা, পরিধি কোনটা, জ্যা কোনটা, এই জিনিসগুলো আমরা একটু মনে রাখার চেষ্টা করব। যেমন আমরা প্রথমে যে বৃত্তটা আমরা দেখতে পাচ্ছি, এটাকে এর মধ্যে আমরা একটা এই যে বিন্দু দিয়ে এটাকে কি লেখা আছে, কেন্দ্র, এটাকে বলা হয় কি কেন্দ্র। আর যে চারপাশে যে আকৃতিটি এটাকে বলা হয় পরিধি। আর যখন কেন্দ্র থেকে পরিধিতে একটা দাগ টানা হয় এটাকে বলা হয় ব্যাসার্ধ। আর যখন একদম সম্পূর্ণ বৃত্তের মাঝখান দিয়ে পরিধির মধ্যে একটা দাগ টানা হয়, রেখা টানা হয় আর কি, এটাকে বলা হয় ব্যাস। এগুলো আমরা অনেকেই জানি, তারপর আরেকবার একটু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আপনারা এগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন, আর এগুলো পরবর্তীতে আমরা অবশ্যই কাজে লাগতে পারে, এই জন্য আপনারা একটু মনে রাখার চেষ্টা করেন।